আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি পাবেন দারুণ সব গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি, মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল, তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। আজকের গল্প, ছবির মানুষটা। নীরবতা যেন চারদিক চেপে ধরেছিল সেই রাতের কলকাতায়। উত্তর কলকাতার চিতপুরে এক শতাব্দী প্রাচীন বাড়ি, ঘোষবাড়ি। কংক্রিট আর কাঠের মিশ্রণে তৈরি সেই দোতলা বাড়িটি শহরের কোণে দাঁড়িয়ে একা, ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে সময়ের স্রোতে। বাড়ির ভেতর একটা ঘরের সামনে দাঁড়িয়ে কাঁপছিল এক তরুণী, সায়ন্তিকা ঘোষ। চোখে ভয়, কণ্ঠে সন্দেহ। তার সামনে বন্ধ দরজার গায়ে ঝুলছে একটি পুরনো তালা। তালার ওপরে একটা নাম লেখা, ছবির ঘর। পাশেই দাঁড়িয়েছিলেন ডিটেকটিভ অরিজিৎ সেন। বয়স 40-এর কোঠায়, চোখে বুদ্ধির ঝলক, ঠোঁটে সিগারেটের ছায়া, আর কাঁধে তার বিশ্বস্ত কাঁধ ব্যাগ। বছর 5 আগে পুলিশ ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়ে প্রাইভেট ইনভেস্টিগেটর হয়েছেন। তবে ভূতের কেস, এটা তার প্রথম। আপনি বলছিলেন? ওই ঘর থেকে মাঝে মাঝে শব্দ আসে, অরিজিৎ নিচু গলায় বললেন। সায়ন্তিকার ঠোঁট কাঁপে। হ্যাঁ, রাত ঠিক 2টায়, ঘড়ির কাঁটা যেই একসাথে হয় তখন ঘরটা যেন নিজেই শ্বাস নেয়। বাতাস ভারী হয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, ছবিটার চোখ নড়ছে। অরিজিৎ থামলেন। ছবি? কি ছবি? দাদুর আঁকা এক ছবি। একজন অজানা মানুষ, কখনো কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি নয়। আমার ঠাকুরদা বলতেন, এই মানুষটা আমার কল্পনায় এসেছে। অরিজিৎ পকেট থেকে নোটবুক বের করলেন। আপনার দাদুর নাম কি? সুধাংশু ঘোষ। একজন বিশিষ্ট চিত্রশিল্পী ছিলেন, কিন্তু শেষ বয়সে মানসিক ভারসাম্য হারান। প্রায়ই বলতেন, ছবির ভেতরের মানুষটা আমার সাথে কথা বলে। অরিজিৎ চোখ বন্ধ করলেন এক মুহূর্ত। আপনার দাদু মারা যান কবে? 2 বছর হল। তার ঠিক 1 মাস পর থেকেই এসব শুরু। বাতাস হঠাৎ যেন ভারী হয়ে আসে। ঘরের ভিতর থেকে কেমন একটা হালকা ঘষাঘষির শব্দ। তালা লাগানো, অথচ ভেতর থেকে শব্দ। সায়ন্তিকা পিছিয়ে আসে। এই জন্যই আপনাকে ডেকেছি। আমি পাগল হয়ে যাচ্ছি। অরিজিৎ তালা পরীক্ষা করলেন। পুরনো, কিন্তু খোলা সম্ভব। হাত দিয়ে ধীরে ধীরে খুললেন। কাঠের দরজা কিঞ্চিত কাঁপল, মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি ধাক্কা দিচ্ছে। দরজা খুলতেই ধুলোর গন্ধে ভরে গেল নাকমুখ। একটা পুরনো ঘর, দেয়ালে 3টে বিশাল তেল রঙের ছবি। মাঝের ছবিটাই যেন আলাদা। একটা মানুষের মুখ, চোখ দুটো গভীর, প্রায় জীবন্ত। ঠোঁটে রহস্যময় হালকা হাসি। এই ছবিটাই তো? অরিজিৎ জিজ্ঞেস করলেন। সায়ন্তিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটিই ছবির মানুষটা। আমার দাদু বলতেন, তার নাম বালাধর। আমি খোঁজ নিয়েছি, এমন নামে আমাদের পরিবারের কেউ কখনো ছিল না। অরিজিৎ ছবির সামনে দাঁড়ালেন। ছবির মানুষটির চোখে এক অদ্ভুত চাহনি, কেমন যেন অনুসরণ করছে, তাকিয়ে আছে শুধু আপনাকেই। আপনি একা এই ঘরে কখনো ঢুকেছেন? অরিজিৎ প্রশ্ন করেন। না, দাদুর মৃত্যুর পর আমরা ঘরটি বন্ধ রেখেছিলাম। কিন্তু সেই রাতগুলো, আমি একরকম বাধ্য হয়েই আপনাকে ডাকলাম। আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে। অরিজিৎ ছবির নিচে তাকালেন। ছবির ফ্রেমে খোদাই করা তারিখ, 13ই মার্চ 1948। তার পাশে ছোট করে লেখা একটি লাইন, এই চোখ দুটো চিরজীবী, যতদিন কেউ না দেখে শেষ করে। ইন্টারেস্টিং, অরিজিৎ বললেন নিজেই নিজেকে। একটা অভিশপ্ত প্রতিচ্ছবি। ঘরটা ভালো করে দেখতে থাকলেন। দেয়ালের এক কোণায় ছোট্ট একটা আলমারি, তালাবদ্ধ। অরিজিৎ তার ব্যাগ থেকে পিক লক বার করলেন। খুলব? তিনি সায়ন্তিকার দিকে তাকিয়ে জানতে চাইলেন। সে কেবল চুপচাপ মাথা নাড়ল। চটচট করে তালা খুলে গেল। আলমারির ভিতরে পুরনো কাগজ, কিছু নোটবুক, আরেকখানা ছোট টেপ রেকর্ডার।
অরিজিৎ রেকর্ডারটি বের করলেন। অদ্ভুতভাবে সেটা এখনো সচল। প্লে চাপতেই ভেসে এলো কাঁপা কাঁপা এক বৃদ্ধ কণ্ঠ। আজ আবার কথা বলল সে। বালাধর, আমার ছবি, কিন্তু সে আমার নিয়ন্ত্রণে নেই। আমি শুধু আঁকিনি তাকে, আমি ডেকে এনেছি অন্য এক দুনিয়া থেকে। আমি ভুল করেছিলাম। হঠাৎ রেকর্ডার নিজে নিজে বন্ধ হয়ে গেল। সায়ন্তিকার মুখ সাদা হয়ে গেল। আপনার দাদু কি কিছু লেখাপত্র রেখে গেছেন? অরিজিৎ জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কিছু ডায়েরি ছিল। আমি খুঁজে দেখব। খুব ভালো। এর মাঝে আপনি কি খেয়াল করেছেন এই ছবির মানুষটা আসলে কোনো এক ঐতিহাসিক চরিত্র হতে পারে? হয়তো ব্রিটিশ আমলে কেউ, বা তারও আগের। সায়ন্তিকা মাথা নাড়ল। আমরা যত খোঁজ নিয়েছি এমন কোনো মুখ বা নাম পাইনি। ঠিক তখনই বাতি নিভে গেল। ঘর ঢেকে গেল ঘন অন্ধকারে। এক মুহূর্তে যেন কারো নিঃশ্বাস পড়ছে ঘাড়ের ওপর। সায়ন্তিকা কেঁপে উঠল। সে এখানে আছে, সে ফিসফিস করল। ঘরটা ছিল নিস্তব্ধ, তবে সেই নীরবতা যেন ভয়ঙ্কর। বাতি নিভে যাওয়ার পর অন্ধকারের ভেতরেও স্পষ্টভাবে শোনা যাচ্ছিল কারো ধীর নিঃশ্বাস। টর্চ আছে? সায়ন্তিকা কাঁপা গলায় জিজ্ঞেস করল। অরিজিৎ তৎক্ষণাৎ ব্যাগ থেকে ছোট একটা টর্চ বের করে ফ্ল্যাশ করলেন। আলোয় ধরা পড়ল ছবির মানুষটার মুখ। চোখে ঠিক যেন আগে যেমন ছিল তেমন নয়, এবার যেন আরও গভীর, আরও বাস্তব। সেই মুহূর্তে মনে হল ছবির ভেতরের সেই চাহনি যেন সরাসরি তাকিয়ে আছে অরিজিতের চোখে। এই ছবিটা, অরিজিৎ ফিসফিস করে বললেন, এটা শুধু একটা পেইন্টিং নয়, এটার মধ্যে কিছু আছে। হয়তো কোনো আত্মা, বা যাকে আমরা বলি একরকম অবচেতন জীব, ডার্ক এনার্জি। সায়ন্তিকা কিছু বলতে যাচ্ছিল, তখনই সে কিছু একটা দেখতে পেল। ঘরের কোণার আলমারির পেছনে কাঠের প্যানেলটা যেন কাঁপছে। ওইখানে কিছু আছে, সে চেঁচিয়ে উঠল। অরিজিৎ দ্রুত এগিয়ে গেলেন। হাত দিয়ে চাপ দিতে একটা স্লাইডিং প্যানেল খুলে গেল। ভেতরে ধুলো ভর্তি একটা ছোট চেম্বার, আর তার মধ্যে পড়ে আছে কয়েকটা পুরনো ডায়েরি। তেলচিটে হলুদ হয়ে যাওয়া পাতাগুলো যেন শতাব্দী পেরিয়ে এসেছে। অরিজিৎ ধীরে ধীরে প্রথম ডায়েরিটা খুললেন। উপরের পাতায় কালি দিয়ে বড় করে লেখা, 1948 শুরু। আমি তাকে শুধু আঁকিনি, আমি তাকে ডেকেছি। এই লেখা আপনার দাদুর হাতের লেখা? অরিজিৎ জিজ্ঞেস করেন। সায়ন্তিকা মাথা নাড়ল। হ্যাঁ, এটাই দাদুর স্টাইল। ডায়েরির প্রথম কিছু পাতায় লেখা, 13ই মার্চ 1948। আজ রাতে আমার ঘুম হয়নি। কাল রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। এক অজানা মানুষ, যার চোখ কালো, ঠোঁটে অদ্ভুত হাসি। আমি ঠিক করলাম আমি তাকে এঁকে ফেলব। 16ই মার্চ 1948। আমি ছবি আঁকছি, কিন্তু মনে হচ্ছে হাত চলছে নিজের মতো। আমি নিয়ন্ত্রণ করছি না। 25শে মার্চ 1948। আমি তাকে ডেকেছি। আমি নিশ্চিত সে ক্যানভাস থেকে তাকিয়ে আছে আমার দিকে। আমার মনের কথা জানে সে। আমি নাম দিলাম বালাধর। 1 এপ্রিল 1948। সে কথা বলছে। রাত 2টায় আমি শব্দ শুনি। আমি একা নই আর এই ঘরে। আমি কি পাগল হচ্ছি, নাকি সত্যিই কেউ আছে? এই বালাধরকে? সায়ন্তিকা ফিসফিস করে বলল। দেখে মনে হচ্ছে আপনার দাদু শুধু একটা পেইন্টিং করেননি, তিনি হয়তো কিছু ডাকছিলেন। কিন্তু কাকে? সায়ন্তিকার গলা শুকিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ আবার টর্চ নিভে যায়। অন্ধকার, গভীর নিঃশ্বাস, তারপর হালকা ফিসফিস, আমি এসেছি। অরিজিৎ দ্রুত ফ্ল্যাশলাইট অন করলেন, কিন্তু এবার সে আলো তেমন কাজ করল না, কেমন যেন ধোঁয়ায় আচ্ছন্ন। হঠাৎ ছবির ফ্রেমটা নিচে পড়ে গেল। কাঁচ ভেঙে গেল চুরমার। অরিজিৎ ছুটে গেলেন, ছবি তুলে দেখলেন ছবির ক্যানভাসে মানুষটার মুখ নেই, শুধু ফাঁকা একটা ছায়া। এটা তো অসম্ভব, তিনি কেঁপে উঠলেন। সায়ন্তিকা পেছনে সরে গেল। ওই মানুষটা, ও কি বেরিয়ে এসেছে?
আমাদের এখান থেকে বের হতে হবে এখনই। তারা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে, দরজা বন্ধ করে তালা লাগায়। বাইরে এসে নিঃশ্বাস ফেলে দুজন। এই কেসটা শুধু মনস্তত্ত্ব বা কোনো প্রেতাত্মা নয়, এটা অনেক গভীর। অরিজিৎ বললেন, আমি কিছু গবেষণা করতে চাই বালাধর নামটা নিয়ে। পরদিন কলকাতা স্টেট লাইব্রেরি। অরিজিৎ পুরাতন আর্কাইভ ঘেঁটে বের করলেন 1947-1955 সালের মধ্যে কলকাতার কিছু অদ্ভুত ঘটনা লিপিবদ্ধ ছিল। তার মধ্যে একটিতে ছিল 1989 চিত্রশিল্পী সুধাংশু ঘোষের প্রদর্শনী বাতিল। এক অদ্ভুত পোর্ট্রেট ঘিরে বিক্ষোভ। দর্শকদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলে ছবি তাকিয়েছিল। চিত্রশিল্পীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠে। আরও গভীর খোঁজে পাওয়া গেল একটা দুর্লভ বই, অপরপারের চিত্রশিল্প, আধিভৌতিক আর্টের ইতিহাস, লেখক ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী। বইতে লেখা, বিশ্বের কিছু পেইন্টিং আছে যা সৃষ্টির সময় স্রষ্টা নিজের মন থেকে কিছু অতি প্রাকৃত শক্তি দিয়ে ফুঁ দিয়ে দেয়। কিছু ছবি এমন আছে যেগুলোতে বাস করে অন্য এক সত্তা, আর সেই সত্তা ছবি থেকে বের হয়ে আসে যদি কেউ তার দিকে নিরন্তর তাকিয়ে থাকে। অরিজিৎ চিন্তিত হলেন, যদি এই পেইন্টিং সত্যি এমন হয় তবে বালাধর, সে এখন বাইরে। রাত আবার ঘোষবাড়ি। সায়ন্তিকা একা। অরিজিৎ বলেছিলেন তিনি রাতে ফিরবেন, কিন্তু তখনই ঘরের দেয়ালে ছায়া নড়ে ওঠে। সে ধীরে ধীরে পিছিয়ে যায়। ঘরের কোণায় রাখা আয়নার মধ্যে স্পষ্টভাবে দেখা যায় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ বোঝা যাচ্ছে না, কেবল চোখ, কালো, গভীর, শূন্য। তুমি কে? সায়ন্তিকা ফিসফিস করল। উত্তর এলো খুব নিচু স্বরে, আমি, সেই যাকে আঁকা হয়েছিল। ভুল করে, আমি এসেছি পূর্ণ করতে যা শুরু হয়েছিল। সায়ন্তিকা দৌড়ে এলো বাড়ির মূল দরজা পর্যন্ত, কিন্তু দরজাটা কেমন যেন লক। অথচ সে ঠিক মনে করতে পারে অরিজিৎ যাওয়ার সময় দরজা খুলে দিয়েছিলেন। সিঁড়ি বেয়ে আসা শব্দ, ধীরে, ভারী পদক্ষেপ। কে আসছে? সে ঘুরে তাকালো, কিন্তু কিছুই নেই, কেবল বাতাসের মধ্যে একটা চাপা শীতলতা। হঠাৎ ঘরের ভেতর থেকে পুরনো রেডিও চালু হয়ে গেল। রেডিওতে বাজছে 1950-এর দশকের গান, আমার গানের স্বরলিপি, কিন্তু গলার ভেতর যেন কুয়াশা। গানটার গলা বিকৃত। এইরকম নয়, এইরকম নয় ছিল আমাদের চুক্তি। সায়ন্তিকা কাঁপছে, জানে এই ভয়টুকু এখন বাস্তব। ঠিক তখনই গেটের দরজায় ধাক্কা পড়ল, বাহির থেকে কেউ ঠেলছে। সে চিৎকার করল, কে? অরিজিৎ দা। একটা কণ্ঠ ভেসে এলো, অলৌকিকভাবে পরিষ্কার, কিন্তু যেন দূর থেকে। না, ও আর আসবে না, এখন আমি এসেছি চুক্তি পূর্ণ করতে। অন্যদিকে ডিটেকটিভ অরিজিৎ সেন। কলকাতার পার্ক স্ট্রিটের এক ক্যাফেতে বসে আছেন অরিজিৎ। সামনে তার ল্যাপটপ আর তার পাশে একটি নোটবুক, যেখানে বালাধর, সুধাংশু ঘোষ ও ছবির পেছনের ঘটনা নিয়ে নানা তথ্য জট পাকিয়ে আছে। তার মুখে চিন্তার ছাপ, আর সাথেই এক কাপ কালো কফি। 1948 সালে সুধাংশু ঘোষ এই ছবি আঁকেন। 1949-এ প্রদর্শনী বাতিল হয়। 1950 সালে ঘোষণা ছাড়াই তিনি সম্পূর্ণ চিত্রশিল্প থেকে সরে দাঁড়ান। এরপর 1951, 1961 পর্যন্ত তা সম্পর্কে কোনো রেকর্ড নেই। সেই সময় কোথায় ছিলেন তিনি? তিনি দ্রুত ফোন তুলে দিলেন একটা নম্বরে, ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী, যার লেখা বইয়ে আগে তিনি উল্লেখ পেয়েছিলেন। হ্যালো, লাহিড়ী বলছি। স্যার, আমি ডিটেকটিভ অরিজিৎ সেন। আপনার অপরপারের চিত্রশিল্প বইটি পড়েছি। আমি কিছু তথ্য জানতে চাই। বালাধর। অরিজিৎ স্তব্ধ। আপনি জানেন? সে তো একটি কিংবদন্তি, মিস্টার সেন। সারা ভারতে কয়েকটি পেইন্টিং এমন আছে যাদের চোখে বাস্তবতা বসবাস করে। বালাধর হল সেইরকম এক ডাকাত আত্মা। একটা ছবি যার পেছনে আত্মা নিজেকে ধারণ করে রেখেছে, কিন্তু নিজের ইচ্ছায় বের হয়ে আসতে চায়। সে নিজের অস্তিত্ব চায় মানুষের দৃষ্টিতে।
এবং যদি কেউ দীর্ঘক্ষণ তার দিকে তাকায় তাহলে সে মানুষটার মনোজগত দখল করে নেয়। ছবির দৃষ্টি শুধু দেখা নয়, শোষণ করে। কিভাবে থামানো যায় তাকে? এক মুহূর্ত নীরবতা। একটাই উপায়, যে জায়গা থেকে তাকে ডাকা হয়েছিল সেখানেই তাকে ফিরিয়ে দিতে হবে। সুধাংশু ঘোষ যেখানে প্রথম ছবি আঁকেন, সেই ঘরে, সেই সময় আর সেই ছায়ার ভিতর দিয়ে। আবার ঘোষবাড়ি, রাতে। সায়ন্তিকা জানে বাঁচতে হলে কিছু একটা করতে হবে। সে ছুটে যায় ছবির ঘরে। সেখানে ছবির ক্যানভাস পড়ে আছে ছিন্ন, কিন্তু তার ফ্রেমে লেগে থাকা এক টুকরো কাগজ এবার তার নজরে পড়ে। কাগজে লেখা, যদি সে বেরিয়ে আসে ফিরে যেতে বাধ্য করবে তাকে। আগুন, ক্যানভাস এবং রক্ত, তিনের সংমিশ্রণই তাকে ফিরিয়ে দিতে পারে। সুধাংশু ঘোষ। সায়ন্তিকার চোখ জ্বলে ওঠে। আগুন। সে ঘরের স্টোর রুম থেকে পুরনো কেরোসিনের বোতল খুঁজে আনে। ক্যানভাসটা জড়ো করে, কিন্তু রক্ত। সে হাতটা কেটে ছোট একটা ফোঁটা ক্যানভাসে ফেলল। ঠিক সেই মুহূর্তে বাতাস ঘুরে গেল। জানালা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আর আয়নায় দেখা গেল বালাধর। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর ছবির ফ্রেম নিজে থেকে আগুন ধরে ফেলছে। তুমি আমাকে বার করেছ, এখন ফিরিয়ে দিতে চাও, সে বলল। সায়ন্তিকা চিৎকার করল, তুমি আমার দাদুকে নিয়েছ, এবার তুমি যাবে। সে আগুনটা ফেলে দেয় পুরো ছবিতে। আগুনে ক্যানভাস জ্বলতে শুরু করে, আর বালাধরের চোখ ভস্ম হয়ে যায় ধীরে ধীরে। এক বিকট শব্দে ঘর কেঁপে ওঠে। ছবি পুরোপুরি পুড়ে যায়। ধোঁয়ার মধ্যে বালাধরের মুখ বিলীন হয়ে যায়। কয়েক ঘন্টা পর সকালের আলো। অরিজিৎ ফিরে আসে বাড়িতে। দরজা খোলা। ভিতরে ঢুকে দেখে সায়ন্তিকা মেঝেতে বসে, হাত কেটে গেছে, পাশে ছাই হয়ে যাওয়া ক্যানভাস। তুমি কি ঠিক আছো? সে জিজ্ঞেস করে। সে এক টুকরো হাসি দেয়। হ্যাঁ, ও গেছে। তুমি জানো এটা এখনো শেষ নাও হতে পারে। সে ধীরে মাথা নাড়ে। হয়তো, কিন্তু এখন। ছবির চোখ আর তাকিয়ে নেই। অরিজিৎ ঘরের মেঝে থেকে ছাই তুললেন, আর তার ভেতরে দেখতে পেলেন একটা ছোট কাঁচের টুকরো, যেটা আগুনে পুড়েও গলে যায়নি। এইটা কি? তিনি ফিসফিস করে বললেন, এই গল্পের শেষ না, বরং শুরু। সকাল বলে গিয়েছে। কলকাতার আকাশ আজ মেঘলা, যেন কিছু একটা অপেক্ষায় আছে। ঘোষবাড়ির ভেতরে এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছে। আগুনে পুড়ে যাওয়া ক্যানভাসের ছাই এখনো ঘরের মেঝেতে ছড়িয়ে আছে। অথচ আশ্চর্যের বিষয়, সেই ছাইয়ের মধ্যে স্পষ্টভাবে একটা হাতের ছাপ। ডিটেকটিভ অরিজিৎ ধীরে ধীরে ছাইয়ের দিকে এগোলেন। এটা বালাধরের? সায়ন্তিকা জিজ্ঞেস করল, কণ্ঠে ভয়। হয়তো, কিন্তু আমি নিশ্চিত সে পুরোপুরি যায়নি। কিন্তু তোকে বলেছিলে আগুন আর রক্তই তাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, যদি সে একটাই রূপে থাকত। কিন্তু আমার ধারণা, বালাধর কেবল একটি ছবি নয়, সে একটি ছায়া। ছায়া কখনো মরে না, কেবল স্থান বদলায়। অরিজিৎ ব্যাগ থেকে ছোট একটি যন্ত্র বের করলেন, ইএমএফ ডিটেক্টর। ঘরের কোনায় নিয়ে যাওয়া মাত্র যন্ত্রটা কাঁপতে লাগল। ভৌতিক উপস্থিতি এখনো আছে, তিনি বললেন। সায়ন্তিকা চোখ বড় করে তাকাল। তাহলে কি কিছুই শেষ হয়নি? না, বরং আমি মনে করি এইখান থেকেই শুরু। দুপুর। অরিজিতের অফিস, গোলতলালেন। অরিজিৎ তার ডেস্কে বসে সুধাংশু ঘোষের বাকি ডায়েরিগুলি ঘাঁটছিলেন। হঠাৎ একটি পাতায় চোখ আটকে গেল। বালাধর 1 নয় 3। সে রূপ বদলায়, মানুষ, ছায়া ও শব্দ। আমি প্রথমে শুধু ছবি আঁকিনি, আমি তাকে আহ্বান করেছিলাম 3টি মাধ্যমে। যদি একটিকে পুড়িয়ে ফেলো, বাকিরা রয়ে যাবে। 3টি রূপ, অরিজিৎ বিড়বিড় করে বলেন। মানুষ, ছায়া, শব্দ। ছবির মানুষটা মারা গেছে, অর্শ উইথার। ছায়ার হাত এখন ছড়াতে পারে। আর শব্দ, রেডিও বা রেকর্ডারে। ঠিক তখনই ফোন এলো সায়ন্তিকার। হ্যালো। সায়ন্তিকার কণ্ঠ কাঁপছে। ঘরে আজ আবার রেডিও চালু হয়ে গেছে। আমি প্লাগ খুলে রেখেছিলাম।
কিন্তু আবার সেই গান, আবার সেই আওয়াজ। আর এবার আমি নিজেকে আয়নায় দেখছি না। অরিজিৎ চুপ করে গেলেন। তুমি আয়নায় নেই। না, আয়নায় কিছুই নেই। যেন আমি অদৃশ্য। রাত, ঘোষবাড়ি। অরিজিৎ যখন বাড়িতে পৌঁছালেন তখন রাত 9টা। পুরো বাড়ি নিস্তব্ধ। জানালায় হালকা বাতাসে পর্দা উঠছে। ঘরে ঢুকেই তিনি সায়ন্তিকাকে খুঁজলেন। সায়ন্তিকা। কোনো সাড়া নেই। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন ছবির ঘরের দিকে। সেখানে ঢুকে তার চোখ স্থির হয়ে গেল। ঘরের মাঝখানে আয়নার সামনে বসে আছে সায়ন্তিকা, কিন্তু তার চোখ একদম ফাঁকা। মুখে অদ্ভুত এক স্থির হাসি। সায়ন্তিকা, তুমি ঠিক আছো? সে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। আমি ভালো আছি। এখন সে আমার ভেতরে। সে মানে? সে শব্দ হয়ে এসেছে। আমি যখন গান শুনি সে ঢুকে পড়ে আমার ভেতরে। আমি এখন তার প্রতিচ্ছবি। হঠাৎ করে ঘরের সব আয়না ফাটতে লাগল। এক বিকট আওয়াজে চারপাশ কেঁপে উঠল। আর সায়ন্তিকার শরীর থেকে বেরিয়ে এলো একটি কালো ছায়া। ছায়া যার মুখ নেই, কেবল একটা আকৃতি যেটা টিকটিক করে হাঁটে। অরিজিৎ পিছিয়ে এলো, কিন্তু এই প্রথম সে অনুভব করল ভয় নয়, বরং টান। ছায়া যেন তার দিকেও আসছে। সে সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে একটা রেকর্ডিং ডিভাইস বের করল এবং আগে রেকর্ড করা রেডিও ক্লিপ চালু করল, যেখানে বালাধরের কণ্ঠে ছিল একমাত্রবার উচ্চারিত শ্লোক, অভ্যন্তরে এসেছিলে, অভ্যন্তরেই ফিরো। ছায়া ছায়াতেই নিঃশেষ হোক। ঘরের বাতাস হঠাৎ ঘূর্ণির মতো ঘুরে উঠল। ছায়াটা কুঁকড়ে যেতে লাগল। আয়নার কাঁচ ছড়িয়ে পড়ল মেঝেতে, আর ছায়াটি ধীরে ধীরে আয়নার ভাঙা কাঁচে গলে যেতে লাগল। শেষে শুধু নিস্তব্ধতা। 1 সপ্তাহ পর। সায়ন্তিকা এখন সুস্থ। সে অনেকটাই স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে থাকে একভাবে। অরিজিৎ এক কোণায় বসে তার নোটবুকে লিখছে। বালাধর একটি আত্মা নয়। সে এক অস্তিত্ব যা মনোযোগ দিয়ে ডাকা যায়, মন দিয়ে গড়া যায়। সে ত্রিমাত্রিক, দৃশ্য, ছায়া ও ধ্বনি। হয়তো সে আবার ফিরবে, যদি কেউ তাকায় খুব গভীরভাবে, যদি কেউ শোনে খুব মন দিয়ে। 1 সপ্তাহ কেটে গেছে। কলকাতার শরৎকালীন আকাশ, রোদ, কুয়াশা আর উড়ন্ত ধুলোর মিশেলে যেন আড়াল করছে কিছু একটা। ডিটেকটিভ অরিজিৎ সেন আজকাল প্রায়ই একটা দুঃস্বপ্নে জেগে ওঠেন। ঘন কুয়াশা, তার সামনে একটা আয়না। আয়নায় সে নিজেকে দেখতে পান না, কেবল এক ছায়া, এক অন্ধকার ফাঁকা মুখ। আজও একই স্বপ্ন, তবে আজ নতুন কিছু দেখা গেল। আয়নার পেছনে একটা গলি, এক পুরনো ভাঙাচোরা গলি, যার দেয়ালে ঝুলছে অস্পষ্ট কিছু ছবি। জেগে উঠে অরিজিৎ ডায়েরিতে লিখলেন, যদি আয়নার পেছনেই থাকে পথ, তবে প্রতিচ্ছবি আসল দরজা। পরদিন দুপুর, সুধাংশু ঘোষের পুরনো স্টুডিও। ঘোষবাড়ির পাশেই ছোট একটা ঘর ছিল, যেখানে সুধাংশু ঘোষ তার চিত্রকর্ম আঁকতেন। অনেক বছর ধরে সেটা বন্ধ। সায়ন্তিকার কথায় দরজাটা খুলে দেওয়া হয়নি দাদুর মৃত্যুর পর। অরিজিৎ সিদ্ধান্ত নিলেন আজই ঢুকবেন। তালা ভাঙা হল। ঘরের মধ্যে অন্ধকার। ধুলো জমে আছে প্রতিটি কোণায়। দেয়ালে অর্ধেক আঁকা কিছু ছবি ক্যানভাস পড়ে আছে। ঠিক তখনই একটা ছবির দিকে তাকিয়ে অরিজিৎ থমকে গেলেন। ছবিটা আধাআধি আঁকা, কিন্তু সেই মুখ বালাধর। তবে তার চোখ আঁকা হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, ছবির নিচে লেখা তারিখ 2050। কিভাবে সম্ভব? এটা তো ভবিষ্যতের তারিখ। তখনই হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল। একটা পুরনো ঘড়ি বেজে উঠল, আর ঘরের দেয়ালের একটি প্যানেল সরে গিয়ে খুলে গেল এক গোপন ঘর। অরিজিৎ টর্চ জ্বালিয়ে ঢুকলেন। ঘরের ভেতরে মেঝেতে বসে আছেন একজন বৃদ্ধ, চোখ বুজে ধ্যানস্থ অবস্থায়। পাশেই পড়ে আছে অনেকগুলো ক্যানভাস, যার কিছুতে আঁকা একই মুখ, বালাধর। অরিজিৎ চমকে উঠলেন। কে আপনি? বৃদ্ধ চোখ খুললেন। তুমি এসেছে? অনেক দেরি করেছ।
আমি সুধাংশু ঘোষ। কিন্তু আপনি তো 2 বছর আগে মারা গেছেন। মারা গেছি ঠিক নয়, আমি লুকিয়েছিলাম। কারণ বালাধর এখন কেবল একটা চিত্র নয়, সে সময়ের পেছনে হাঁটে। আমি যখন ওকে আঁকি ও আমার ভবিষ্যতও দেখতে পায়। অরিজিৎ কাঁপা গলায় বললেন, আপনি কি বোঝাতে চাইছেন? বালাধর এখন আর একক সত্তা নয়, সে সময় স্মৃতি, ছায়া আর শব্দের এক সংমিশ্রণ। সে নিজেকে ছড়িয়ে দিয়েছে বহু জায়গায়। প্রতিটি আয়নার আড়ালে সে অপেক্ষা করে যাতে কেউ ভুল করে তাকায় আর ওর ফাঁদে পড়ে। তাহলে তাকে থামানো যাবে কিভাবে? ওর 3টা রূপ, ছবি, ছায়া ও শব্দ তোমরা ভেঙে ফেলেছ, কিন্তু চতুর্থ রূপ এখনো আছে। চতুর্থ। সুধাংশু চোখ বন্ধ করলেন, ফিস ফিস করে বললেন, স্মৃতি। মানুষ যখন ওকে ভুলতে চায় ও তখনই প্রবেশ করে। বালাধর এখন স্মৃতি হয়ে গেছে, যা চাইলেও কেউ ভুলতে পারে না। ঘোষবাড়ি, রাতে। সায়ন্তিকা একা। সে ডায়েরি পড়ছে। হঠাৎ জানালা খুলে গেল নিজে থেকেই। কুয়াশা ঢুকে পড়ল ঘরে, আর সেই সাথে পুরনো গান বাজতে লাগল, এবার রেডিও ছাড়াই। তুমি তো আমাকে ভুলতে চাইলে, তাই না? একটা কণ্ঠ ঠিক তার মাথার পেছনে। সে ধীরে ধীরে ঘুরল। কেউ নেই। আয়নার দিকে তাকাতেই আবার সেই ছায়া। কিন্তু এবার ছায়াটা আয়নার ভিতর থেকে বাইরে বেরিয়ে এলো না, বরং সে নিজেই অনুভব করল নিজে ঢুকে পড়ছে আয়নার ভিতরে। শেষ দৃশ্য, সময়ের ভেতর। অরিজিৎ বসে আছেন স্টুডিওতে। হঠাৎ একটা চিঠি পেলেন দরজার নিচ দিয়ে। খুলে পড়লেন, আমাকে যদি থামাতে চাও, আমাকে কেউ ভুলে যেতে পারবে না, সেই চেষ্টাই আমার শেষ দরজা। আমি যে গল্প, তাকেই মুছে ফেলো, অন্যথায় আমি ফিরে আসব প্রতিটি ছবির মধ্যে, প্রতিটি স্মৃতির মধ্যে। বালাধর। চিঠির নিচে আঁকা একটা ছোট্ট আয়না। অরিজিৎ আয়নাটার দিকে তাকালেন। তার নিজের মুখ, আর তার পেছনে দাঁড়িয়ে থাকা এক ছায়া। কলকাতার আকাশ আজ অস্বাভাবিক রকম কালো। মেঘ, কুয়াশা আর চাপা গরম একত্রে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। অরিজিৎ সেন আজ রাতে খুব অদ্ভুত একটা সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের স্মৃতি ঘেঁটে দেখতে চান বালাধর কিভাবে তার মাথার ভেতরে ঢুকে পড়েছে। তিনি জানেন এটা বিপজ্জনক, কিন্তু তিনি আর পেছাতে চান না। মেমোরি রিগ্রেশন। অরিজিতের চেতনার ভিতর একজন পরিচিত সাইকোহিপনোটিস্টের সহায়তায় অরিজিৎ নিজের মস্তিষ্কের ভেতর ঢুকলেন মেমোরি রিগ্রেশন টেকনিকের মাধ্যমে। আপনি এমন এক জায়গায় চলে যাবেন যেখানে আপনার সব ভুলে যাওয়া স্মৃতি জমা আছে, বললেন হিপনোটিস্ট। সেখানে কি বালাধর থাকবে? অরিজিৎ প্রশ্ন করলেন। হয়তো, কারণ স্মৃতি কখনো নিঃশেষ হয় না। অরিজিৎ চোখ বন্ধ করলেন। ধীরে ধীরে তার সামনে ভেসে উঠতে লাগল স্মৃতির দরজা। প্রথমে শিশুকাল। সে দেখছে তার ঠাকুরদার পেছনে একটা অন্ধকার দেয়ালে একটা অদ্ভুত ছবি ঝুলে আছে। এই ছবিটার কথা আমি তো ভুলেই গিয়েছিলাম, সে ফিসফিস করল। সেই ছবি ছিল ঠিক বালাধরের মতো, কিন্তু তার বয়স তখন 6। বালাধর তার স্মৃতিতে ঢুকে পড়েছিল বহু বছর আগে থেকেই। মস্তিষ্কের সবচেয়ে অন্ধকার ঘর। স্মৃতির মাঝখানে একটা দরজা, কালো রঙা, লোহা দিয়ে মোড়া। এর ওপরে লেখা, ডো নট ওপেন। তুমিও আমি, আমি তুমিই। অরিজিৎ বুঝতে পারলেন এই দরজা তার অবচেতন মনের সবচেয়ে গভীর জায়গায় পৌঁছায়। এখানে যা আছে তা হয়তো কোনোদিন প্রকাশ পায়নি। তিনি দরজা খুললেন। ভেতরে অন্ধকার। তার সামনে দাঁড়িয়ে একজন মানুষ, একদম অরিজিতের মতো দেখতে, কিন্তু চোখ দুটি গভীর কালো। তুমি কে? অরিজিৎ জিজ্ঞেস করল। তুই? মানে? তুই নিজেই বালাধর। এক মুহূর্তে সময় থেমে গেল। স্মৃতি ঝাপসা হয়ে গেল। তুই নিজের ভিতর থেকে আমাকে তৈরি করেছিস, তোকে ভয় দেখানোর জন্য, তোকে চিনিয়ে দেওয়ার জন্য। তুই ভুলে যেতে চেয়েছিলি, আমি সেই ভুলে যাওয়া স্মৃতি। আমি তোর গিল্ট, আমি তোর চাপা ভয়, আমি তোর ছায়া। হঠাৎ হিপনোসিস ভেঙে যায়। অরিজিৎ ঘামতে ঘামতে উঠে বসে। হিপনোটিস্ট হতভম্ব।
আপনি আপনি চিৎকার করছিলেন। আমি জানি কে বালাধর। সে কেবল অতিপ্রাকৃত কিছু নয়, সে এক মনস্তাত্ত্বিক ছায়া। প্রতিটি মানুষের মনের ভেতর একটা অন্ধকার সংস্করণ থাকে যাকে আমরা সব সময় চেপে রাখি, কিন্তু যখন কেউ তাকায়, শোনে বা মনে করে, সে বেরিয়ে পড়ে। ঘোষবাড়ি আবার ফিরে যাওয়া। সায়ন্তিকা অপেক্ষা করছিল। অরিজিৎ তাকে সব জানালেন। তুমি বলেছিলে তুমি আয়নার ভিতর ঢুকে পড়েছিলে। সেটা সত্যি, কিন্তু আয়না মানে শুধু কাঁচ না, ওটা হলো মন। তুই যদি ভুলে যেতে চাস, ও ফিরে আসে। তুই যদি মনে রাখিস, তাও সে বেঁচে থাকে। তাই একটাই পথ। সায়ন্তিকা জিজ্ঞেস করল, কি করতে হবে? তাকে মনে রেখেই ভুলে যেতে হবে। ক্লাইম্যাক্স, স্মৃতি পোড়ানো। তারা ছবির ঘরে ফিরে গেল। সেখানে আগের সব পুড়ে যাওয়া ক্যানভাস, ছায়া, রেডিও সব এক জায়গায় জড়ো করল। তারপর একটা রিচুয়াল তৈরি করল, যার মূল থিম We acknowledge you, we'll remember you, now we release you। তারা একসাথে বলল, বালাধর, তুই ছিলি আমাদের ভুলে যাওয়া ভয়। তুই ছিলি স্মৃতি। আজ আমরা তোকে স্বীকার করছি, আর সেই সাথেই তোকে মুক্তি দিচ্ছি। তারা আগুন ধরিয়ে দিল সবকিছুকে, ছবি, রেকর্ড, কাঁচ, আয়না। আর তারপর এক অদ্ভুত শূন্যতা। কোনো আওয়াজ নেই। বাতাস থেমে গেছে। আকাশ থেকে নেমে এলো বৃষ্টি। অরিজিৎ ফিসফিস করল, সে চলে গেছে। পরদিন সকাল। সায়ন্তিকা আয়নায় নিজেকে দেখল। এবার কোনো ছায়া নেই, শুধু নিজের প্রতিচ্ছবি। ডিটেকটিভ অরিজিৎ সেন তার নোটবুক বন্ধ করলেন। শেষ পাতায় লিখলেন, ছায়া কখনো মরে না, কিন্তু যদি কেউ সাহস করে তার দিকে তাকায় এবং সেই ভয়টাকে স্বীকার করে, তবে ছায়ার আর ক্ষমতা থাকে না। বালাধর ছিল, আছে, থাকবে, কিন্তু আজ আমরা তাকে চিনেছি। এখন সে নিঃস্ব। ঘোষবাড়িতে এখন নিস্তব্ধতা। সব যেন থেমে গেছে। সায়ন্তিকা ঘরের প্রতিটি দেয়ালে নতুন করে রং করিয়েছে, সমস্ত আয়না বদলে ফেলেছে, আর ছবি না, আরেকটাও নেই। অরিজিৎ অফিসে ফিরে গেছেন। মনে হচ্ছে সব স্বাভাবিক। তবে একদিন সকালে সায়ন্তিকা চায়ের কাপ হাতে জানালার পাশে দাঁড়িয়ে আছেন। আচমকা তার নজরে পড়ল পোস্টম্যান একটা খাম রেখে গেছে। তিনি খুলে দেখলেন, ভিতরে একটা ছবি, একটা নতুন আঁকা পোর্ট্রেট, ঠিক সেই বালাধরের মুখ। তবে এবার ছবির চোখ নেই, কেবল ফাঁকা ক্যানভাস, কিন্তু নাম লেখা আছে নিচে, বালাধর 2025। অন্যদিকে ডিটেকটিভ অরিজিৎ সেন। অফিসে নিজের ডেস্কে বসে আছেন অরিজিৎ। বই পড়ছিলেন, হঠাৎ একটা চিঠি এল ইমেইলে। বিষয়, আপনার পেইন্টিং প্রস্তুত, আই পোর্ট্রেট কমিশন। বডি, আপনার অনুরোধ অনুযায়ী আমরা তৈরি করেছি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আঁকা মুখ। এটি আপনার মনস্তত্ত্ব বিশ্লেষণ করে অঙ্কিত হয়েছে। নিচে দেখতে পারেন। ফাইল খুলে দেখে চোখ বড় হয়ে গেল। ছবির মুখটা ঠিক সেই বালাধর। আমি তো কোনো ছবি অর্ডার করিনি। এবার বালাধর এসেছে নতুন রূপে। গল্পের শুরুতে এসেছিল একটি আঁকা ছবি, তারপর ছায়া, শব্দ, আয়না, এবং এখন একটি ডেটা, একটি ডিজিটাল ইমেজ। বালাধর এখন মানুষের মস্তিষ্কের মতোই অনুকরণ করতে পারে তথ্য, ভয় এবং স্মৃতি ডিজিটালি। অরিজিৎ এবার উপলব্ধি করলেন, তারা ভুলে গেছেন একটা জিনিস। ছবি শুধু ক্যানভাসে সীমাবদ্ধ নয়। এখন আমরা সবাই দেখি স্ক্রিনে, আর বালাধর শুধু যেখানে তাকানো হয় সেখানেই বেঁচে থাকে। দ্য ফাইনাল রিয়েলাইজেশন। সায়ন্তিকা এবং অরিজিৎ দুজনেই একই ছবি পেয়েছেন, তবে দুজনের মুখেই লেখা, তুমি তাকালে, এখন আমি চিরজীবী। শেষ দৃশ্য, একটি স্ক্রিন। কোনো এক অজানা জায়গায় একটি পরিত্যক্ত স্ক্রিনে ভেসে উঠছে মুখ। বালাধরের মুখ। তার ঠোঁটে সেই পুরনো রহস্যময় হাসি। তার চোখ নেই, কারণ সে এখন আপনার চোখ দিয়েই দেখতে পায়। শেষ অধ্যায় শেষ নয়। ছবির মানুষটা কেবল এক গল্প নয়, সে এক ভয়।
আর ভয় কখনো মারা যায় না, কেবল রূপ বদলায়। এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।